দীপাঞ্জন বাবুর কাছে যাব আমি, তারপরে শতরূপ এবং শঙ্কুর কাছে। তার কারণ আপনারা রাজনৈতিক কথা বলবেন, নিশ্চিতভাবে আপনারা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছেন। আপনাদের কাছ থেকেও শুনবো কতটা রসাতলে মমতা যেতে পারেন বলে আপনারা মনে করছেন, বা আদৌ যাবেন বলে মনে করছেন কিনা। কিন্তু তার আগে এই রসাতলে যাওয়ার উদ্বেগটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটা দীপাঞ্জন বাবুর কাছ থেকে বোঝার চেষ্টা করি। দীপাঞ্জন চক্রবর্তী, মমতা জানেন অভয়ার খুনিকে, বিশ্বাস করেন ৩২,০০০-এর মধ্যে ৯৪% মানুষ ইউটিউবে, এক্স স্যান্ডেলে ১০০% মানুষ, তার সঙ্গে ভজনের এর আগে ব্রেক করা 4টে মেগা এক্সক্লুসিভ ব্রেকিং তদন্ত প্রক্রিয়া সম্পর্কে। শেষটা অভয়ার খুনের দিন ওই কুখ্যাত ডিএমই এবং কুখ্যাত স্বাস্থ্য সচিবের একটা জোরদার বৈঠক, একটা নতুন জুটি তৈরি হয়েছে। দীপাঞ্জনবাবু খবর রাখেন কি? কলকাতা ময়দানে সাজা জুটি ছিল, মানে মাফ করবেন বিশ্বকাপে সাজা জুটি ছিল সালাস জামরানো, কলকাতা ময়দানে জুটি ছিল ব্যারাটোর সঙ্গে এমেকার, ব্যারাটোর সঙ্গে পরবর্তীকালে জুটি বাঁধেন আঞ্চেরি, ব্যারাটোর সঙ্গে জুটি বাঁধেন ইগর, এমন নানা জুটি ছিল কলকাতা ময়দানে। এবার কলকাতা ময়দানে একদম ময়দানি ভাষায়, জানেন তো ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকরা নেমে পড়েছে। তারা বলছে নতুন একটা জুটি এসছে, সাপু, স্বাস্থ্য আর পুলিশ দুটো দপ্তর একজনই চালান, একজনই মন্ত্রী। এই সাপু জুটির সাপুরদের হাতেই নাকি এই মুহূর্তে অভয়ার তদন্তের বন্ধ ঝাঁপিটা, ওটা খোলার ভয় পাচ্ছে দীপাঞ্জনবাবু। দেখো, আমি তোমাকে একটা প্রথমেই কথা বলি, আমি জানি পরে রাজনীতির লোকরা আছেন তারা বলবেন, 1947 থেকে 2011 64 বছর, তাতে বাম জামানার 34 বছরও রয়েছে। এই 64 বছরে শুধু খোঁজ নাও সুপ্রিম কোর্টে এই তখনকার যে ভারত বিখ্যাত উকিলরা, এই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, রাম জেঠমালানি, এরা কতবার বাংলার কোনো রাজনৈতিক দলের নেতাদের হয়ে দাঁড়িয়েছে। আর 2011 থেকে এখন অব্দি দেখে নাও এই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি কতবার দাঁড়িয়েছেন, কাদের হয়ে দাঁড়িয়েছেন এবং কত কোটি টাকা খরচা করেছে রাজ্য সরকার এবং সেই অভিযুক্ত ব্যক্তি। তাহলে পরিষ্কার বোঝা যাবে তোমার এই 100% যে লোক রায় দিচ্ছেন যে মমতা ব্যানার্জি জানেন সবকিছু, সেটা কতটা সত্যি। এই ভবানীপুরে যে প্রথম দিনে উনি যে ঘোষণা করেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, এবার সেখানে ক্লাসিফিকেশন নেই, গুন্ডা, খুনি, মাফিয়া, সন্ত্রাসবাদী, দেশ বিরোধী শক্তি, এগুলো সব একটা ক্লাসিফিকেশনে গুন্ডা করে দিয়েছে। যাদের যাদের যার মেসেজ পৌঁছানো পৌঁছে গেছে। তুমি যেটা বলছিলে এই 3D ম্যাপিং, আমি অভিনন্দন জানাবো তোমার মাধ্যমে তোমাদের ভজনবাবুকে, একটা অসাধারণ প্রতিবেদন করেছেন, অসাধারণ ব্রেকিং নিউজ দিয়েছে। তারপর 3D ম্যাপিং এমন জিনিস যেখানে শুধু চোখে দেখা যায় না, তুমি যদি জল দিয়ে ধুয়ে দাও, তুমি যেরকম ভাবে ইচ্ছা ধুয়ে দিতে পারো ফ্লোরকে, কোনো মেটাল বডি অথবা সিমেন্ট কংক্রিটের বডি, সেখানে তুমি যদি ভেঙে ওটাকে সরিয়ে না দাও, ফ্লোরের সারফেসটাকে না ভেঙে দাও, 3D ম্যাপিং এ ধরা পড়ে যাবে, ওখানে ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট ধরা পড়ে যাবে। 1 2 নম্বর, তুমি যে স্যালাইন পাউচের কথা বলছো, ইটস অ্যাবসলিউটলি কারেক্ট। হসপিটালে যে স্যালাইন ওয়াটার হয় সেটাকে ইউজ করা হয় কোনো ব্লাড স্টেনকে উঠিয়ে দেওয়ার জন্য, এবং ওটা 100% ব্লাড স্টেনকে ওরা উঠিয়ে দেয় না। এই যে প্রশ্নগুলো দেখো, এগুলো বিভিন্ন সময় ব্রেকিং নিউজ আসবে। সার্বিকভাবে এটা তো আমরা জানি, এতে কোনো সন্দেহ নেই, বাংলার বাচ্চারা জানে যে এই পুরো ঘটনাটা কিছুতেই একজন সঞ্জয় রায় করেনি। এমন নয় যে একজন বিকৃতকাম মানুষ, দর্শক, সে ধর্ষণ করেছে, খুন করেছে। এই মৃত্যু হত্যার ষড়যন্ত্র আগে থেকে করা হয়েছিল, অতি সুন্দর প্ল্যান করে, যে শুধু হত্যা হলে সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে, তার সঙ্গে ধর্ষণের অ্যাঙ্গেলটা যদি ঢুকিয়ে দেওয়া যায় তাহলে পুরো কোশ্চেনটা, পুরো মানুষকে বিভ্রান্ত করা যাবে যে ধর্ষণ এবং খুন। কি সাংঘাতিক শয়তানি মস্তিষ্ক! এবং সেখানে যেরকম ভাবে প্রশাসন এক একটা জায়গায়, তুমি নির্বিচারে আইএএস আইপিএস থেকে শুরু করে ওই ডেটা এন্ট্রি অপারেটর অব্দি কিরকম ভাবে লোকজন জড়িয়ে রয়েছে, এত বড় একটা ওয়েল অর্গানাইজড, এটা আমরা শুধু ওই লন্ডন ফিলহারমনিক, নিউইয়র্ক ফিলহারমনিকে দেখি। এই ফিলহারমনিকের এই বাদ্যযন্ত্র যারা বাজায়, দুর্বিনীত গোয়েল, নারায়ণ সরম নিগম, এগুলো ইত্যাদি, সন্দীপ, সঞ্জয়, এরা তো আছে। যে আসল যে জুবিন মেহতা, যাকে ছাড়া লন্ডন নিউইয়র্ক ফিলহারমনিক হয় না, তাকে যতক্ষণ সিবিআই কাস্টাডিতে নিতে না পারবে, যতক্ষণ সিবিআই মমতা ব্যানার্জি, দুর্বিনীত গোয়েল, নারায়ণ স্বরূপ নিগম, সন্দীপ ঘোষ, 4 জনকে বসিয়ে দরকার করলে পলিগ্রাফি টেস্ট করে এদের 4 জনকে আমার সামনে বসিয়ে ক্রস এক্সামিনেশন না করতে পারবে, এক্স্যাক্টলি ষড়যন্ত্রটা ধরা মুশকিল হবে।
এতে কোনো সন্দেহের অবকাশ নেই। মুখ্যমন্ত্রী সরাসরি বরাভয় ছিল এই যারা ষড়যন্ত্র করেছে, এক্সিকিউট করেছে। শুধু ডিসি নর্থ টাকা দিয়েছে বা কেউ শ্মশানে গিয়ে ফিস দিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, এরা ওই এক একজন যন্ত্রী। একটা বিরাট অর্কেস্ট্রার যে মেন যে যন্ত্রী, যে জুবিন মেহতা, তাকে ধরতে হবে। তাকে না ধরলে কোনো কিছু বেরোবে না। তবে একটা কথা বলি অনির্বাণ, আমাদের শুনেছি, আমরা পড়েওছি, অভয়ার চোখ দিয়ে নাকি জলের বদলে রক্ত বেরিয়েছিল, কি অপরিসীম যন্ত্রণায় ও মারা গেছে। এটা আমাদের প্রতিশ্রুতি। আমি রাজনৈতিক দলের কথা বলছি না, তারা তাদের কথা বলবেন। বাংলার মানুষ হিসাবে যে এই হত্যাকারীর মূল ষড়যন্ত্রী, সে কাকু হোক, পিসি হোক, মাসি হোক, কাকিমা হোক, দিদিমা, ঠাকুমা হোক, তার চোখ দিয়েও কিন্তু ওই রক্ত আমরা দেখব। এছাড়া কোনো মুক্তি নেই। এছাড়া অভয়ার আত্মার মুক্তি হবে না। অনির্বাণ, আমি শতরূপের কাছে আসবো। শতরূপ, তারপর আমি শঙ্কুর কাছে যাব। শতরূপ, আমার একটাই প্রশ্ন ছিল যে অভয়া রসেই কি রসাতলে মমতা? কেন প্রশ্নটা করেছিলাম, আশা করি এই 4টে ব্রেকিং নিউজ দেখার পর আপনার কাছে ক্লিয়ার। শতরূপ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খালি এই ঘটনাটা নয়, এর আগেও গত 12-13 বছরে এত রকমের পাপকে সংগঠিত করেছেন এবং করতে সাহায্য করেছেন খালি ক্ষমতায় টিকে থাকার জন্য। আমাদের বিশ্বাস যেদিন ওনার বিচার হবে, সেই জাজমেন্ট ডেতে এই যাবতীয় অপরাধেরই একসাথে বিচার হবে। আমি একটা কথা বলি, আমি বলার আগে আমি তৃণমূলের প্রতিনিধি বলবো না, কেন তৃণমূলই কদিন আগে প্রেস রিলিজ করে বলে দিয়েছে যে এই সমস্ত লোকেরা তৃণমূলকে রিপ্রেজেন্ট করে না। তবু তৃণমূলের সমর্থনে বলতে গিয়ে যেটা আমাদের দল বলে যেটা বললেন, উনি অনেক কিছুর মধ্যে একটা কথা বললেন যে যারা এই সমস্ত করছে এবার আমরা তাদেরকে জবাব দেবো, তাদেরকে দেখে নেবো, বুঝে নেবো ইত্যাদি কতগুলো একটা কথা বললেন। একটা প্রচণ্ড হুমকি সুরে। আমি একটা কথা বলি, রামপ্রসাদ বিসমিল বলে একজন কবি ছিলেন, খুব বড় কবি ছিলেন না উনি। ওই বাবাটাকে বুম্বা, মাটাকে হাম্বা, হরে করো কম্বা জাতীয় কালজয়ী কবিতা লিখতে পারেননি, কিন্তু মোটামুটি একটা কবিতা লিখতেন। স্বাধীনতা আন্দোলনের একজন সৈনিক ছিলেন। তার একটা বিখ্যাত লাইন ছিল, মানে একটা কবিতার দুটো লাইন ছিল যে হাত জিনমে হ্যায় জুনু वो कटते नहीं तलवारों से, सर जो उठ जाती है वो झुकते नहीं ललकारों से। কথাটা আমি এই কারণে বললাম, কলকাতা পুলিশ বিনীত গোয়েল প্রতিবাদ করার জন্য যাদেরকে লালবাজারে ডেকে পাঠিয়েছে, সেটা আমাদের পার্টির নেতা নেত্রীরাই হয়ে থাকুন, ডাক্তারবাবুরাই হয়ে থাকুন, যারাই হয়ে থাকুন, এমনকি ইউটিউবার ব্লগারদেরকেও যাদেরকে ডেকে পাঠিয়েছেন, প্রত্যেকে না লালবাজারের সামনের গেট দিয়ে ঢুকেছে। আর যেদিন ডাক্তাররা রাস্তা অবরোধ করলো, বিনীত গোয়েলকে না লালবাজারের পেছনের গেট দিয়ে বেরোতে হয়েছে। কেমন? ওই জন্য এই সমস্ত ফুটো কলসির বাজনা শোনানোর আগে একটুখানি বাপ ঠাকুরদাদের মুখের দিকে তাকিয়ে দেখে নেবেন, ওদের অবস্থা কিন্তু ভালো না।